আমাদের আসরে আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায় রচিত মুখ আর মুখোশ অন্তিম পর্ব। বিগত পর্বে আপনারা শুনেছেন দুর্জয়গড়ে রাজার পুত্র অর্থাৎ রাজকুমারের অপহরণের কাহিনী। কে করল অপহরণ, কে আছে এই মুখোশের আড়ালে, হেমন্ত কি পারবে তাকে চিনতে? জানতে হলে শুনতে হবে আজকের পর্ব। শুরু হচ্ছে আমাদের আসরে আজকের গপ্প মুখ আর মুখোশ অন্তিম পর্ব। কাল গেছে 15 তারিখ, রাত 10টার সময় কাল টালিগঞ্জে নিশ্চয়ই একটা কিছু রোমাঞ্চকর নাট্যাভিনয় হয়ে গেছে। খবরটা জানবার জন্য বড় উৎসুক হয়ে আছে আমার মন। সতীশবাবু কাল রাতেই খবর দিতে আসবার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হেমন্ত রাজি হয়নি। সে বললে, না না, আপনি তো আসবেন সেই রাত্রির 12টার পরে, কিন্তু আপনার খবরের চেয়ে আমি যে আমার নিজের ঘুমকে বেশি মূল্যবান মনে করি। রাতের পর সকাল আছে, এর মধ্যে খবরটা নিশ্চয়ই বাসি হয়ে যাবে না। যথাসময়ে শয্যাত্যাগ, আহার ও নিদ্রা, হেমন্ত সাধ্যমতো এই নিয়ম রক্ষা করবার চেষ্টা করত। অথচ জরুরি কাজের চাপ পড়লে তাকেই আমি দেখেছি 2-3 রাত্রি বিনা নিদ্রায় অনায়াসেই কাটিয়ে দিতে। সে বলতো, নিয়ম মেনে শরীর ধর্ম পালন করি বলেই আমার দেহের মধ্যে সঞ্চিত হয়ে আছে রিজার্ভ শক্তি। যারা অনিয়মের মধ্যে জীবন কাটায় তাদের দেহে কেবল রোগ এসেই বাসা বাঁধে না, রিজার্ভ শক্তি থেকেও তারা হয় বঞ্চিত। সকালে বসে হেমন্তের সঙ্গে আমি গল্প সল্প করছিলাম। হেমন্ত বলছিল, দেখো রবিন, মানুষের জীবনে দৈবের প্রভাব যে কতখানি আমরা কেউই কিন্তু সেটা ভেবে দেখার চেষ্টা করি না। গোটা কয়েক দৃষ্টান্ত দিই, দেখো। প্রথমেই ধরো আলেকজান্ডার দ্য গ্রেটের কথা। তিনি মারা গিয়েছিলেন যৌবনেই। অল্প বয়সে সিংহাসন পেয়েছিলেন বলেই হাতে পেলেন তিনি তার অসীম ক্ষমতা আর তার পিতার হাতে তৈরি সুশিক্ষিত সৈন্যদল। তার পিতা রাজা ফিলিপ অসময়ে দৈবগতিকে গুপ্তঘাতকের হাতে প্রাণ দেন। সে সময় তিনি যদি হঠাৎ মারা না যেতেন, এই ধরো এই বৃদ্ধ বয়স পর্যন্ত যদি এই রাজ্য চালনা করতেন, তাহলে আলেকজান্ডার কখনো দিগ্বিজয়ী নাম কেনবার অবসর পেতেন কিনা সন্দেহ। তারপর ভেবে দেখো বিলাতের বালক কবি চ্যাটার্টনের কথা। সবাই বলে দরিদ্রের ঘরে না জন্মালে তিনি তখনকার ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবি হতে পারতেন। পৃথিবীর অনেক কবি তো ধনী বা রাজার কৃপাদৃষ্টি লাভ করে লক্ষ্মীকে প্রসন্ন করে সরস্বতীর সেবা করে গেছে ষোড়শপচারে, কিন্তু সেক্ষেত্রে ওই চ্যাটার্টন দৈবের সাহায্য লাভ করেননি। ফলে অনাহারের জ্বালা সইতে না পেরে বালক বয়সেই তিনি করলেন আত্মহত্যা। অত বড় প্রতিভার ফুল শুকিয়েই গেল ফোটবার আগেই। তারপর বলতে পারো ওই রোম সাম্রাজ্যের সম্রাজ্ঞী থিওডোরার কথা। তিনি ছিলেন এক অজানা অনামা বংশের মেয়ে। পথের ধুলোয় পড়ে তার দিন কাটত, কিন্তু দৈবের মহিমায় হঠাৎ একদিন সম্রাটের সুনজরে পড়ে গেলেন। এমনই আর কত নাম করব। রবিন, তুমি আজকে যাদের নিম্ন শ্রেণীর অপরাধী বলে জানো, খোঁজ নিলে দেখবে তাদের হয়তো অনেকেই দৈবের হাতের খেলনা হয়ে এমন ঘৃণ্য নাম কিনেছে। দৈবগতিকে তাদের অজ্ঞাতসারেই তারা যদি একটি বিশেষ ঘটনার আবর্তের মধ্যে গিয়ে না পড়তো, তাহলে আজ তারা বাস করতে পারত সমাজের উচ্চ স্তরেই। আবার দেখো আমাদের দলের অনেকেই বিখ্যাত ডিটেকটিভ হয়ে ওঠে, খুব রহস্যময় মামলারও কিনারা করে ফেলে, কিন্তু তারও মূলে থাকে ওই দৈবের খেলাই। আপাতত যে মামলাটা আমরা হাতে নিয়েছি এখনো সেটার কিনারা হয়নি বটে, কিন্তু এখনই যে দৈব আমাদের সহায় হয়েছে। তুমি সাংকেতিক শব্দে লেখা সেই বিজ্ঞাপনটার কথা বলছো বোধহয়?
এ মামলায় সেটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দৈব যদি আমার সহায় হয়ে ওই সূত্রটাকে এগিয়ে না দিত, তাহলে কিন্তু আমি এ মামলার কিনারা করার কোনো আশাই করতে পারতুম না। খালি বুদ্ধি আর তীক্ষ্ণ দৃষ্টি থাকলে হয় না রবিন, সেই সঙ্গে চাই দৈবেরও দয়া। তুমি দেখে নিও, এই মামলায় অপরাধীর বিরুদ্ধে প্রধান প্রমাণ হবে সেই সাংকেতিক বিজ্ঞাপনটাই। অপরাধী যে ধরা পড়বে এ বিষয়ে তোমার কোনো সন্দেহই নেই? এক তিলও না। যে কোনো দেশের পুলিশের দপ্তর দেখলে তুমি আর একটা সত্যি কথা জানতে পারবে। কি? অতিরিক্ত চালাকি দেখাতে গিয়ে আজ পর্যন্ত কত বড় বড় অপরাধী পুলিশের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ধরো ধরো এই ছেলেচোরদের কথাই। ডাকঘরের সাহায্য নিলে আমাদের পক্ষে আজ একে আবিষ্কার করা অসম্ভব হতো। ডাকের চিঠিতেও সে সাংকেতিক শব্দ ব্যবহার করতে পারত। সে চিঠি ভুল ঠিকানায় গেলে বা পুলিশের হাতে পড়লেও খুব সম্ভব তার পাঠোদ্ধার করার কেউ চেষ্টাও করতো না। ঠিক এই সময়ে রাস্তায় একটা মোটর গাড়ি দাঁড়ানোর শব্দ হলো। অনতি বিলম্বেই ঘরের ভিতরে এসে দাঁড়ালেন সতীশবাবু। তার চোখে মুখে হাসির উচ্ছ্বাস। কি মশাই, খবর কি? কেল্লা ফতে। কেল্লা ফতে? কিরকম? আরে আপনি কি আসল আসামি কেউ ধরে ফেললেন নাকি? পাগল, নিজের দিকটা না সামলে ভীমরুলের চাকে কেউ হাত দেয়? তবে এই তাদের আড্ডাটা আবিষ্কার করেছি। কি করে? হেমন্ত বাবু, এমনই নব নব উন্মেষশালী বুদ্ধি দেখিয়েই তো আপনি আমায় মুগ্ধ করেছেন। আপনার ফন্দিটা কাজ করেছে একদম ঘড়ির কাঁটার মতো। চোরেদের দূত কোনো সন্দেহই করতে পারেনি। ফন্দিটা আমার নয় সতীশবাবু, সেটা আমি শিখেছি ওই বিলাত থেকে। কিন্তু যাক সে কথা, এখন আপনার কথাটা বলুন তো। সতীশবাবু নিজের টুপিটা খুলে বসে পড়লেন। ওদের দূত যথাস্থানেই এসেছিল, বুঝলেন? তারপর সে টাকা নিয়েছে? হ্যাঁ, তারপরে আমাদের চর, না মানে চর বললে ঠিক হবে না, চরেরা তারা তাদের পিছু নেয়। সে কোন দিকে যায়? রসা রোড ধরে আসে উত্তরের দিকে, তারপরে প্রায় রাসবিহারী এভিনিউর মোড়ের কাছে এসে একখানা মস্ত বাড়ির ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। বেশ, বাড়িখানার ওপর পাহারা বসিয়েছেন তো? নিশ্চয়। বাড়িখানার নাম মনসা ম্যানশন। অন্ধকার, বাইরে থেকে মনেই হয় না ভেতরে মানুষ আছে। আচ্ছা, লোকটা যে এসেছিল তাকে দেখতে কেমন? রাতে খুব ভালো করে চেহারাটা দেখা যায়নি, তবে সে খুব লম্বা চওড়া আর পোশাক হিন্দুস্তানিদের মতো। এইবার গোপনে সন্ধান নিতে হবে যে ওই বাড়িতে কে থাকে। তারপর টেলিফোনের ঘন্টাটা হঠাৎ বেজে উঠল। নিজের কথা অসমাপ্ত রেখেই হেমন্ত উঠে গিয়ে রিসিভারটা নিয়ে পর মুহূর্তেই মুখ ফিরিয়ে বললে, হ্যালো, কে? দিচ্ছি। সতীশবাবু, থানা থেকে আপনাকে ডাকছে। সতীশবাবু এবার রিসিভারটা তুলে নিয়ে বললেন, হ্যালো, হ্যাঁ আমি। কি বললে? হ্যাঁ, বলো কি, বলো কি? তিনি অভিভূতের মতন আরও খানিকক্ষণ থানার কথা শুনলেন। তারপর বদ্ধ স্বরে বললেন, আচ্ছা। বলে রিসিভারটা রেখে দিয়ে যখন আবার আমাদের কাছে এসে দাঁড়ালেন, তখন তার চোখের আলো নিভে গেছে এবং তার ভাবভঙ্গি একেবারে অবসন্নের মতো। হেমন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সতীশবাবুর মুখের পানে তাকালে, কিন্তু কিছু বললে না। সতীশবাবু
ধপাস করে চেয়ারের ওপর বসে পড়ে করুণ স্বরে বললেন, হেমন্ত বাবু, খাঁচা খালি, পাখি নেই। মানে পাখি উড়লো কখন? তিক্ত কণ্ঠে সতীশবাবু বললেন, আরে মশাই, পাখি ধরতে গিয়েছিলাম আমরা খালি খাঁচায়। আজ সকালে আমাদের চর খবর নিয়ে এসেছে যে মনসা ম্যানশন হচ্ছে ভাড়াটে বাড়ি, কিন্তু কিন্তু আজ 3 মাস হলো খালি পড়ে আছে। অর্থাৎ চোরেদের দুধ সদর দরজা দিয়ে ঢুকে খিড়কির দরজা দিয়ে সরে পড়েছে, কি তাই তো? ঠিক তাই, আমাদের কাদা ঘেটে পড়াই সার হলো। সর্দারজি, সাবাস সাবাস। সর্দার? সর্দার আবার কে? হ্যাঁ, এই এই ছেলে চোদ্দের সর্দার আর কি। বাহাদুর বটে সে। আমাদের এত শেয়ালের পরামর্শ, তোড়জোড়, ছুটোছুটি, সাফল্যের লাফালাফি, তারপরে এই কালনেমির লঙ্কা ভাগ, সব এক ছেলে ভোলানো সহজ চালে ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, শত্রুর চেয়ে নিজেদের বেশি বুদ্ধিমান মনে করার শাস্তি হচ্ছে এটাই। আমি মানস চক্ষে দেখতে পাচ্ছি। আমাদের বোকামির দৌড় দেখে সর্দারজি মহা কৌতুক হাস্যে উচ্ছ্বসিত হয়ে দু হাতে পেট চেপে কার্পেটের ওপর গড়াগড়ি খাচ্ছেন। হাসো সর্দারজি, হাসো। হ্যাঁ, স্বীকার করছি, আমরা গর্ধবের নিকটাত্মীয়, আমরা হেরে ভূত। সতীশবাবু এবার বিরক্ত হয়ে পড়েছেন। তিনি বললেন, আরে থামুন তো মশাই, থামুন। এটা না ঠাট্টা থামাশার বিষয় নয়। হেমন্ত এইবারে জোরে অট্টহাস্য করে বললে, গোয়েন্দাগিরি হচ্ছে একটা বড় রকমের স্পোর্ট, বুঝলেন? পরাজয়কে আমি হাসি মুখেই গ্রহণ করতে পারি, আর যে কখনো পরাজিত হয়নি সে বিজয় গৌরবেরও যথার্থ মর্যাদা কিন্তু বুঝতে পারে না। সতীশবাবু ভার ভার মুখে বললেন, খেলা বেশ, কেমন খেলোয়াড় কে দেখা যাবে। আপনার ওই সর্দারজি এখনো টের পাইনি যে আমার হাতের তাস এখনো ফুরিয়ে যায়নি। দেখি দেখি টেক্কাটা কে মারে। হেমন্ত হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। বললে, আচ্ছা সতীশবাবু, আমাদের হাতে এখনো কি কি তাস আছে বলুন তো? না মানে নতুন কোনো তাস পেয়েছেন নাকি? নিশ্চয়, সেই খবরটাও আজ দিতে এসেছি। জব্বর খবর। বলেন কি? আরে ঝাড়ুন আপনার জবর খবরের ঝুলি। হেমন্তের উৎসাহ দেখে সতীশবাবুর ম্লান ভাবটা মুছে গেল ধীরে ধীরে। তিনি বললেন, এ খবরটা যে পেয়েছি তারও মূলে অবশ্য আছেন আপনি, কারণ এদিকেও আপনিই আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ও, বুঝেছি। না, কখনোই বোঝেননি। নিশ্চয়ই বুঝেছি। কি করে বুঝলেন? অনুমানে। কি বুঝলেন? ক্যানিংয়ের এক মাঝির খোঁজ পেয়েছেন, তাই তো? ঠিক। জানি কলকাতায় পাখির খাঁচা যখন খালি, জবর খবর আসতে পারে একমাত্র ওই ক্যানিং থেকেই। তাই 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 খবরটা পেয়েছি কাল রাতেই। বেশ, খবরটা শুনি। পুলিশ খোঁজাখুঁজি করে জলিল নামে এক বুড়ো মাঝিকে বার করেছে। সে নাকি আজ 3 মাসের ভেতর 4 বার একদল লোককে নিয়ে সমুদ্রের মুখে চামিরা নদীর একটা দ্বীপে পৌঁছে দিয়ে এসেছিল। আবার আসবার সময় ওই দ্বীপ থেকেও যাত্রী তুলে নিয়ে এসেছে। আচ্ছা, তারা যে সন্দেহজনক ব্যক্তি এটা মনে করছেন কেন? তারও কারণ আছে। প্রথমত জলিল বলে ও অঞ্চলে সে আগেও গিয়েছে, কিন্তু ওই দ্বীপে যে মানুষ থাকে এটা তার জানা ছিল না। দ্বিতীয়ত, লোকগুলো যতবার গিয়েছে এসেছে ততবারই তাকে প্রচুর বকশিশ দিয়েছে। বলেছে তাদের কথা সে যেন কারুর কাছে প্রকাশ না করে। এটা কি সন্দেহজনক নয়? এ প্রমাণ সন্দেহজনক হলেও সন্তোষজনক নয়। শুনুন, আরও আছে। গত 2রা তারিখে দুর্জয়গড়ের যুবরাজ হারিয়ে গিয়েছিল, সে কথা মনে আছে তো?
তেসরা তারিখের খুব ভোরে অর্থাৎ সূর্যোদয়ের আগেই 4 জন লোক জমিরা নদীর দ্বীপে যাওয়ার জন্য জলিলের নৌকাটা ভাড়া করে। তাদের সঙ্গে ছিল একটি বছর 4 বয়সের সুন্দর শিশু। জলিল বলে শিশুটি ঘুমোচ্ছিল, আর সারা পথ সে তার কোনো সাড়া পায়নি। নৌকার ভিতরেই তাকে লেপ চাপা দিয়ে শুইয়ে রেখেছিল। নৌকার যাত্রীরা জলিলকে বলেছিল শিশুটি অসুস্থ, কিন্তু আমার বিশ্বাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল কোনো রকম ওই ওষুধ টষুধ প্রয়োগ করে। কি বলেন হেমন্ত বাবু? ওই শিশুই যে দুর্জয়গড়ের যুবরাজ, এ কথা কি আপনার মনে লাগে? হেমন্তর মুখের কোনো ভাবান্তর হলো না। সে মিনিট 3 স্থির হয়ে বসে রইল, নিবাত নিস্তব্ধ দ্বীপ শিখার মতো। তারপর আচম্বিতে আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে সতীশবাবুর একখানা হাত সজোরে চেপে ধরে বললে, আরে উঠুন, আরে উঠুন উঠুন, এইবার চাই অ্যাকশন। আরে মশাই, হাতটা ছাড়ুন না, ছাড়ুন, আরে ছাড়ুন ছাড়ুন। গেল 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 গেল, একেবারে গেল। বাবা, হাতখানা একেবারে দফা রফা হয়ে গেল যে। হেমন্ত তাড়াতাড়ি সতীশবাবুর হাত ছেড়ে দিলে। সতীশবাবু হাতখানা ঝাড়তে ঝাড়তে বললেন, উফ বাবা, উফ বাবারে বাবা, আপনারা 2 বন্ধু যে ভদ্র গুন্ডা তা আমি জানি মশাই, জানি। কুস্তিতে, বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, তাও খবরের কাগজে আমি পড়েছি। কিন্তু যত তাল কি এই আমার উপর? কেন কেন আমি কি ওই জামিরা নদীর মোহনদ্বীপের ছেলে ধরা? কে কে রবীনবাবু? মুখ টিপে টিপে হাসা হচ্ছে, হ্যাঁ হাসা হচ্ছে। আসুন না, আপনিও এগিয়ে আসুন, অ্যাকশন অ্যাকশন বলে গর্জন করে আমার আরেকখানা হাতও ভেঙে দিন। উফ বাবা রে! আমি হেসে ফেলে বলল, না মশাই, ও অভিপ্রায় আমার আছে বলে তো মনে হচ্ছে না। হেমন্ত লজ্জিত মুখে বললে, সরি, ক্ষমা করবেন সতীশবাবু। না, ওই মনের আবেগটা আমার হাত দিয়ে যে বেরিয়ে গেল। উফ বাপরে, বাবারে বাবা! ভবিষ্যতে আপনি আপনার মনের আবেগ মনের মধ্যেই চেপে রাখলে আমি বাধিত হব। হ্যাঁ হ্যাঁ, এখন কি বলতে চান বলুন, কিন্তু কাছে আসবেন না, কাছে আসবেন না। আপনি বড্ড উত্তেজিত হয়ে পড়েছেন, কাছে আসবেন না। আজই কিন্তু তাহলে মোহনদ্বীপের দিকে নৌকা ভাসাতে হবে। সতীশবাবু প্রথমে একটু ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, না, তা হয় না হেমন্ত বাবু। কেন হয় না? কেবল যে যাত্রার আয়োজন করতে হবে তাই নয়, আমার হাতে আরো অনেক গুরুতর কাজ আছে। সেগুলোর একটা ব্যবস্থা না করে আমার কলকাতা ছাড়া অসম্ভব। তবে কবে যেতে পারবেন? চেষ্টা করলে কাল যেতে পারি। বেশ, তাই। কিন্তু সঙ্গে বেশি লোকজন নেবেন না। হ্যাঁ, যাচ্ছি বাঘের ভাষায়, বেশি লোকজন নেব না মানে? উফ, আরে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। শত্রুদেরও চর থাকতে পারে, তারাও যে আমাদের ওপর নজর রাখছে না এ কথা কিন্তু বলা যায় না। একটা বিপুল জনতা যদি ওই ক্যানিংয়ের ওপর ভেঙে পড়ে, তাহলে মোহনদ্বীপে গিয়ে হয়তো দেখব পাখিরা বাসা ছেড়ে উড়ে পালিয়েছে। হ্যাঁ, সে কথা সত্যি, কিন্তু দলে হালকা হয়ে তো সেখানে যাওয়াটা নিরাপদ নয়। কে জানে তারা কত লোক সেখানে আছে। ভারে কাটাচ্ছে ধারে কাটা ভালো। আমরা কাল রাতের অন্ধকারে গা ঢেকে 12 লোক মিলে 2খানা নৌকায় চেপে যাত্রা করব। আপনি সেই ব্যবস্থা করুন। সঙ্গে যাদের নেবেন তারা যেন বাছা বাছা হয়। অবশ্য সকলকেই সশস্ত্র হয়ে যেতে হবে। কিন্তু ওই চাকর বামুনও তো নিয়ে যাওয়া দরকার। আমাদের কাজ করবে কি? চাকর বামুন? আরে খেপেছেন নাকি? আমরা নিজেরাই হব নিজেদের চাকর, আর রান্নার ভার নেবে রবিন। রবিন বাবু? আরে উনি তো কবি, খালি কলম নাড়েন, হাতা খুন্তি নাড়ার শক্তি আছে নাকি ওনার? ভয় নেই সতীশবাবু। হাতা খুন্তি নেড়ে
রবীন যে হাঁড়ি করার ভেতরেই বস্তুহীন কবিতা রচনার চেষ্টা করবে না, সে কথা আমি জোর গলায় বলতে পারি। রবীনকে চেনেন না বলেই আপনি কিন্তু এত ভাবছেন, কিন্তু ও খালি ওই গোলাপ ফুল দেখে গোলাপি ছড়া বাঁধে না, কুমড়ো ফুল চয়ন করে বেসন সহযোগে ফুলুরি বানাতেও কম ওস্তাদ নয়। ও বোধহয় গত জন্মের শাপভ্রষ্ট দ্রৌপদী পুরুষ দেহ নিয়ে অবতীর্ণ হয়েছে এই মর্তধামে। রবীন্দ্রবাবু, এসব কি সত্যি? হরি আর হরের মতন আপনিও কি একই সঙ্গে কবি আর কুক? হেমন্তের অত্যুক্তির কথা ছেড়ে দিন। ওর জীবনের সেরা আনন্দ হচ্ছে আমাকে নিয়ে রঙ্গব্যঙ্গ করা। কিন্তু কবি আর লেখকরা যে রাঁধতে জানেন না, আপনার এমন বিশ্বাস হলো কেন? ফ্রান্সের বিখ্যাত লেখক আলেকজান্ডার ডুমার নাম শুনেছেন তো? ওই যে যিনি কাউন্ট অফ মন্টে ক্রিস্টো আর থ্রি মাস্কেটিয়ার্স লিখেছিলেন। হ্যাঁ, তার এক হাতে থাকতো কলম আর এক হাতে হাতা। একই সঙ্গে তিনি মনের এবং দেহের প্রথম শ্রেণীর খোরাক জোগাতে পারতেন। হ্যাঁ, ঠিক এই সময় আবার একখানা মোটর গাড়ি আমাদের বাড়ির দরজায় এসে থামলো সশব্দে। তারপরেই দ্রুত পদে ঘরের ভিতরে প্রবেশ করলেন মিস্টার গাঙ্গুলি। তার দৃষ্টি উদ্ভ্রান্ত। তাকে দেখে সতীশবাবু বললেন, কি ব্যাপার মিস্টার গাঙ্গুলি, আপনার চোখ মুখ এমন ধারা কেন? মিস্টার গাঙ্গুলি বললেন, এই আপনাকে আপনাকে আমি চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি কেন এখানে বসে ষড়যন্ত্র করছেন? ভুল হলো মিস্টার গাঙ্গুলি, পুলিশ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র ধরে। কিন্তু আপনাকে দেখে যে খুব বিষাদগ্রস্ত বলে মনে হচ্ছে। গাঙ্গুলি একখানা চেয়ারের ওপরে বসে পড়লেন। বললেন, বিপদ বলে বিপদ, মহারাজা বাহাদুর একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। কেন কেন, কি হয়েছে? হেমন্তবাবু, শেষটা আপনার কথাই সত্যি হলো। হেমন্ত বিস্মিত কণ্ঠে বললে, আমার কথাই সত্যি হলো? সে আবার কি? চোর বেটারা 15 লক্ষ টাকার দাবি করে ওই মহারাজ বাহাদুরকে এক বিষম পত্রাঘাত করেছে। বেটারা খালি চোর নয়, গুন্ডা, খুনে, ডাকু মশাই। সতীশবাবু লাফিয়ে দাঁড়িয়ে উঠলেন। বললেন, হ্যাঁ, কি সর্বনাশ, কি সর্বনাশ! হেমন্ত কিন্তু কোনো রকম বিস্ময় প্রকাশ করলে না, খালি বললে, তা চিঠিখানা কোথায়? এই যে আমার কাছে। পকেট থেকে পত্র বার করে তিনি হেমন্তের হাতে দিলেন। হেমন্ত চেঁচিয়ে ইংরেজিতে টাইপ করা যে চিঠিখানা পড়লে তার বাংলা মানে করলে দাঁড়ায় এই, মহারাজ বাহাদুর, যুবরাজকে যদি ফেরত চান তাহলে আগামী 24 তারিখে আমাদের দূতের হাতে 15 লক্ষ টাকা অর্পণ করবেন। 24 তারিখে রাত্রি ঠিক 12টার সময় গড়িয়াহাটার লেকের লেক ক্লাবের পিছনের রাস্তায় আমাদের দূত অপেক্ষা করবে। বেশ, কিন্তু সাবধান, যদি পুলিশে খবর দেন কিংবা আমাদের দূতকে ধরবার বা তার পিছনে আসবার চেষ্টা করেন, তাহলে আমরা যুবরাজকে হত্যা করতে বাধ্য হব। 15 লক্ষ টাকা আমাদের হস্তগত হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে যুবরাজকে অক্ষত অবস্থায় ফিরিয়ে পাবেন। আমরা টাকা না পেলে যুবরাজের জীবনের আশঙ্কা আছে। ইতি। একই রকম চিঠি, কিন্তু এখানা ইংরেজিতে টাইপ করা। বিষম চমকে উঠে মিস্টার গাঙ্গুলি বললেন, ও বাবা, এরকম আরো চিঠি আপনারা পেয়েছেন নাকি? হ্যাঁ, এমনই একটা চিঠি লিখে ভয় দেখিয়ে ওই ছেলেধরারা শ্যামলপুরের জমিদারের থেকেও 1 লক্ষ টাকা নিয়ে গেছে। আর আপনারা হাত গুটিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলেন? চোরেদের শর্তগুলো ভুলে যাচ্ছেন কেন? আমাদের কি হাত বার করাবার উপায় আছে? তাও বটে, তাও বটে। একটু গোলমাল করলেই ছোঁচারা আবার ছেলে খুন করবো বলে ভয় দেখায়। তা পারে, বেটারা সব পারে। গুন্ডা, খুনে, ডাকু,
এই এক চিঠি আমাদের ওই অত বড় মহারাজ বাহাদুরকে একেবারে কাত করে দিয়েছে, যাকে বলে প্রপাত ধরণীতলে আর কি। আজ হচ্ছে 16, আর 7 দিন পরেই হচ্ছে 24। তা মহারাজা কি করবেন স্থির করলেন? পুলিশে যখন খবর দিয়েছেন, তার কি টাকা দেওয়ার ইচ্ছে নেই? এই শুনে মিস্টার গাঙ্গুলি 2 চোখ বড় বড় করে বললেন, ইচ্ছে? ওই এক কথায় 15 লক্ষ টাকা জলে দেওয়ার ইচ্ছে হবে আমাদের মহারাজার? বলেন কি মশাই? কিন্তু কিন্তু এখন তাকে দেখলে আপনাদের দুঃখ হবে। একসঙ্গে ছেলে হারাবার আর ওই টাকা হারাবার ভয় একেবারে তিনি ভেঙে পড়েছেন। কি করবেন বুঝতে না পেরে ওই আপনাকে আর ওই সতীশবাবুকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, আমরা যাচ্ছি বটে, কিন্তু দিতে পারি তো একমাত্র পরামর্শ। যুবরাজকে বাঁচাতে টাকা দেওয়া ছাড়া উপায় নেই। কথাটা গাঙ্গুলির মনের মতো হলো না। তিনি মাথা নেড়ে বললেন, না মশাই, ওই পাপীদের কথায় বিশ্বাস নেই। তারপর অতগুলো টাকা হাতিয়েও যুবরাজকে যদি ছেড়ে না দেয়? তবুও ওদের কথা মতোই কিন্তু কাজটা করতে হবে। শুনছেন আমাদের আসরে আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায় রচিত মুখ আর মুখোশ। গপ্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত, প্রিয়জনদের সাথে গপ্পটি শেয়ার করবেন। আগামী সপ্তাহে আপনাদের জন্য রয়েছে এক বিশেষ চমক। জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তাহলে বাকিটা শোনা যাক। ইষ্টকময়ী কলকাতা নগরীর কাঠের বুকের ভেতর থেকে একেবারে এসে পড়েছি নদীর কলকল সঙ্গীতে জীবন্ত প্রকৃতির কোলে। চিরদিন কাব্যচর্চা করি, এখানে এসে মনে হচ্ছে ফিরে এসেছি যেন স্বদেশে। এর মধ্যে বলবার মতো ঘটনা তেমন কিছুই ঘটেনি। যতক্ষণ কলকাতায় ছিলুম, মহারাজা বাহাদুরের হা হুতাশ বাণী বহন করে মিস্টার গাঙ্গুলি এসে আক্রমণ করেছেন বারংবার, এবং কালকের ও আজকের দুপুরের মধ্যে হেমন্তকে বাধ্য হয়ে রাজবাড়ি ছুটতে হয়েছে অন্তত 5 মহারাজের কথা কিন্তু সেই একই, হয় 5 লাখ টাকার বিনিময়ে যুবরাজকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো, আর না হয় অপরাধীকে গ্রেপ্তার করে যুবরাজকে উদ্ধার করে 25,000 টাকা পুরস্কার পাও এবং তার ওপরে আরও 5,000 টাকা তিনি দেবেন, ইত্যাদি প্রভৃতি। এর মাঝখানে পড়ে গাঙ্গুলি বেচারার অবস্থা যা হয়েছে, তাকে দেখলে আমার দুঃখ হয়। তিনি হচ্ছেন যাকে বলে ফিটফাট ব্যক্তি। ইস্ত্রি করা পোশাকের প্রতিটি ভাঁজ পর্যন্ত অটুট রেখে চলা ফেরা ওঠা বসা করেন পরম সাবধানে, এবং জামার বোতাম ঘরে থাকে সর্বদা একটি করে টাটকা ফুল। কিন্তু ভীষণ অধীর মহারাজা বাহাদুরের ওই ঘন ঘন হুমকি বা হুকুমের চোটে দিক বিদিক জ্ঞান হারাবার মতন দৌড়ঝাঁপ করে করে মিস্টার গাঙ্গুলির পোশাকের ইস্ত্রি গেছে নষ্ট হয়ে, এবং বোতামের ফুল গিয়েছে কোথায় যেন ছিটকে পড়ে। এর মধ্যে তাকে যতবারই দেখেছি ততবারই তিনি হাঁপাচ্ছেন, এবং এই শীতেও রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলছেন, এই এই পাগলা রাজার পাল্লায় পড়ে এই আত্মারাম বুঝি খাঁচা ছাড়া হয়। এই চাকরি আমার পোষাবে না মশাই, পোষাবে না। যাক, মহারাজের কবল থেকে মুক্তি লাভ করে আমরাও যেন একটু হাঁপ ছেড়ে বেঁচেছি। তাকে কোনো খবর না দিয়েই আমরা সরে পড়েছি। কেবল ওই মিস্টার গাঙ্গুলিকে চুপি চুপি বলে এসেছি যে সতীশবাবু ছুটি পেয়ে চেঞ্জে যাচ্ছেন, তার সঙ্গে আমরাও 2-4 দিনের জন্য হাওয়াটা একটু বদলে আসছি। কিন্তু মিস্টার গাঙ্গুলি অত্যন্ত দমে গিয়ে বললেন, হ্যাঁ, এই দুঃসময় একলা আমাকে মহারাজার খপ্পরে ফেলে আপনারা পিটটান দেবেন? আর আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন কি? আমাদের ভাববার দরকার নেই। জীবের স্বধর্ম আত্মরক্ষা করা, আপনিও আত্মরক্ষা করুন। আর দুর্জয়গড়ের মামলা? মহারাজকে বলুন যে টাকা দিয়ে যুবরাজকে ফিরিয়ে আনতে।
আমরা 2-4 দিন পরে এসেই আসামিকে ধরবার চেষ্টা করব। হ্যাঁ? গাঙ্গুলি গজগজ করতে করতে বললেন, এই এই আসামির কথা নিয়ে আপনারা মাথা ঘামাতে যান, ঘামান। আমার আর সহ্য হচ্ছে না। এই চাকরি আমি ছেড়ে দেবো, ছেড়ে দেবই, একেবারে ছেড়ে দেবো। বাপরে বাপ, ছেড়ে দেবো। যথাসময়ে সদল বলে কলকাতার ধুলো ধোঁয়া ধুমধাড়াক্কাকে পেছনে ফেলে শহর ছাড়া বিজন পথে এগিয়ে চললুম আমরা। রাত আঁধারে চুপি চুপি কালো জলে ভাসল আমাদের 2টি নৌকা। এর মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটেনি। এমনকি আমরা যে কোনো অপ্রীতিকর ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করিনি এ বিষয়েও বিন্দুমাত্র সন্দেহ নেই। জনতার সাড়া নেই। তীর তরুর মর্মর ছন্দে তাল রেখে বানভাসী বাতাস শোনাচ্ছে স্নিগ্ধ মাটির আর ঘন সবুজের গন্ধ মাখানো নতুন নতুন গান। এবং নদীর জলসায় জলের মধ্যে দুলে দুলে উঠছে কুল হারানো গীত বীণার তান। কান পেতে শুনলে মনে হয় যেন অনন্ত নীল আকাশ তার লুকিয়ে রাখা নীরব বীণার রন্ধ্রে রন্ধ্রে জাগিয়ে তুলছে কল্পলোকের কোনো মৌন রাগিনীর আলাপ। পৃথিবীর ধুলোর ধুলিতে যার কান কালা, এ অপূর্ব আলাপ সে শুনতে পায় না। তাই এর মর্ম বোঝা শুধু কবি, শিশু, ফুল, পরী আর পাখিরা। এই শীতের ঠান্ডা রাতের সঙ্গে আজ পাখিরা ভাব করতে আসেনি। ফুল পরীরাও কোনো তীরে, কোনো বনে, কোনো শিশির ভেজানো বিছানায় ঘুমিয়ে আছে। তার ঠিকানা আমি জানি না, কিন্তু আমার মনের ভিতরে জাগছে চিরন্তন শিশুর উল্লাস কলরোল। নৌকা চলেছে, অন্ধকারের কালো চাদরে গা মুড়ে চলেছে নৌকা। দাঁড়ে দাঁড়ে তালে তালে বাজিয়ে চলেছে নৌকা জল তরঙ্গের বাজনা। দুকুলের কাহিনী ভুলিয়ে সমান অকুলের ইঙ্গিত জাগিয়ে চলেছে আমাদের নৌকা। ঘুমের দেশে ঘুম ভাঙানো সঙ্গীতের সুর বুনতে বুনতে চলেছে আমাদের নৌকা। তারপর চাঁদ উঠল দূর বনের ফাঁকে। মনে হলো পূর্ণ প্রকাশের আগে যেন গাছের ঝিলিমিলির আড়াল থেকে চাঁদ লুকিয়ে লুকিয়ে দেখে নিতে চায় পৃথিবীর উৎসব আসরে আজ কত দর্শকের সমাগম হয়েছে। অতঃপর ছড়িয়ে দিলে কে যেন জলে জলে মুঠো মুঠো হীরের কণা। ওপারে নজর চলে না, এপারে দেখা যায় নীল স্বপ্ন মাখানো বন আর বন। কত কত দূর থেকে কোনো একলা পথিকের বাঁশির সুর, মৃদু মেঠো সুর ভেসে আসে যেন আমাদের সঙ্গে কথা কইতে। চাঁদ উঠছে ওপরে, আরও ওপরে। তার মুখে শীতের কুহেলিকার আদর মাখা চুমুর ছোঁয়া। যত রাত হয় নদীর আমোদ বাড়ে ততই, তার জলের নূপুর বাজে ততই জোরে। এইসব দেখতে দেখতে শুনতে শুনতে অবশেষে জড়িয়ে এলো আমার 2 চোখের পাতা। নেমে এলো শান্তির নিদ্রা। জামিরা নদী, এটা কি নদী না সমুদ্র? চেষ্টা করে দেখলে বহু দূরে চোখে পড়ে তীরের ক্ষীণ রেখা। কোনো কোনো দিকে তাও নেই, সেখানে অনন্ত আসন জুড়ে বসেছে অসীম শূন্যতা। জলে নেই মাটির রং, সমুদ্রের রঙের আভাসে জল বসন চুবিয়ে জামিরা চাইছে নতুন রঙে রঙিন হতে। জলিল উঠে দাঁড়িয়ে বললে, ওই যে সেই দ্বীপ কথা, ওই যে সেই দ্বীপ। হ্যাঁ জলিল, ও দ্বীপের নাম কি? তা তো জানি না বাবু।
জানো না? ও দ্বীপের কোনো নাম নাই। ঝোপ, জঙ্গল আর বড় বড় গাছ। দ্বীপের দিকে তাকালে আর কিছুই দেখা যায় না। আর কিছু দেখার আশাও আমরা করিনি। হেমন্ত বললে, আচ্ছা জলিল ভাই, ওখানে নৌকা লাগাবার ঘাট আছে? জলিল মাথা নেড়ে জানালে, না। আচ্ছা, যারা তোমায় এখানে নিয়ে আসে তারা কোথায় নামে? জলিল আবার মাথা নাড়ে, অর্থাৎ তারও কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। তার মানে আমরাও যেখানে খুশি নামবো? হ্যাঁ কর্তা, হ্যাঁ। আমাদের নৌকো দুখানা দ্বীপের খুব কাছে এসে পড়ল। এবার সতীশবাবু বললেন, এই দ্বীপটা কত বড় তো বুঝতেই পারছি না। ওই নিবিড় জঙ্গলের ভেতর আসল জায়গাটা খুঁজে পেতে কত সময় লাগবে কে জানে। পরে পরে দুখানা নৌকোই তীরে এসে লাগলো। প্রথম নৌকোয় ছিলাম আমরা তিনজন, অর্থাৎ আমি, হেমন্ত আর সতীশবাবু। অস্ত্রশস্ত্র, রসদ ও অন্যান্য সমস্ত মালই ঠাসা ছিল আমাদের নৌকায়। আর দ্বিতীয় নৌকায় ছিল একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, একজন জমাদার আর ৮-৯ জন মিলিটারি পাহারাওয়ালা। তখন অপরাহ্নকাল, চারিদিকে সমুজ্জ্বল সূর্যকিরণ। পথের অভাবে খুব বেশি অসুবিধায় পড়তে হলো না। জঙ্গলের আশপাশ দিয়ে বেশ খানিকটা এগিয়েই পাওয়া গেল একটা মাঠ। লম্বায় চওড়ায় ১/২ মাইলের কম হবে না। চারিদিকেই তার উঁচু বনের প্রাচীর, কিন্তু মানুষের চিহ্ন কোথাও নেই। গাছপালায় বাতাসের নিঃশ্বাস আর বনে বনে পাখিদের ডাক ছাড়া একটা অমানুষিক নিস্তব্ধতা সর্বত্র এমন একটা অজানা ভাবের সৃষ্টি করেছে যে এই দ্বীপ কখনো মানুষের কণ্ঠ শুনেছে বলে মনেই হয় না। সতীশবাবু জমাদারকে ডেকে বললেন, আয় সুজন সিং, যেখান দিয়ে যাচ্ছি রাস্তাটা ভালো করে চিনে রাখো। আমাদের যদি কারুর সঙ্গে দেখা না হয় তাহলে ফিরতে হবে। আবার কারুর সঙ্গে যদি দেখা হয়েও যায়, অবস্থা গতিকে হয়তো প্রাণ হাতে করে পালাবার দরকার হতে পারে। মাঠের বরাবর আমরা এসেছি। হেমন্ত হঠাৎ বলে উঠল, আমাদের অদৃষ্ট সুপ্রসন্ন। চারিদিকে চোখ বুলিয়ে সতীশবাবু বললেন, কই, আমি তো কোথাও আসার ছিটে পোটাও দেখতে পাচ্ছি না। হেমন্ত হাত তুলে একদিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, ওই দেখুন, কে কে কই, কোথায়? ধোঁয়া। অনেক দূরে অরণ্যের মাথায় কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে খানিকটা ধোঁয়া ক্রমেই ওপরের দিকে উঠে যাচ্ছে। দেখতে দেখতে সেখানে জেগে উঠল পুঞ্জ পুঞ্জ ঊর্ধ্বগামী ধূম। হেমন্ত বললে, ধোঁয়ার জন্ম আগুনে, আর আগুনের জন্ম মানুষের হাতে। কিন্তু কিন্তু দাবানল তো জলে আপনি। ওটা দেখে কি মনে হচ্ছে, দাবানল না উনুনের ধোঁয়া? ওটা উনুনের। তবে এগিয়ে চলুন তাড়াতাড়ি। আমাদের সকলেরই মুখ উত্তেজিত, কিন্তু কেউ কোনো কথাই কইল না। নীরবে মাঠের বাকি অংশটা পার হয়ে গভীর এক অরণ্যের ছায়ায় আমরা গিয়ে দাঁড়ালুম। সতীশবাবু বললেন, একই একই আবার যে বন জঙ্গল এলো। আসুক, বন জঙ্গল আমাদের বন্ধুর মতো লুকিয়ে রাখবে। আরে এখানে বনের ভেতরে যে একটি স্বাভাবিক পাথরের মতো রয়েছে। ভালোই হলো, ধোঁয়া তো দেখছি উত্তর পশ্চিমে, আর পথটাও তো গিয়েছে ওই দিকে। আরে এগিয়ে চলো, এগিয়ে চলো। পথ দিয়ে এগুতে এগুতেই মানুষের স্মৃতিচিহ্ন পেলুম। এক জায়গায় পেলুম একটা আধপোড়া বিড়ি, আর মাঝে মাঝে শুকনো কাদায় মানুষের পায়ের ছাপ। বুঝলুম পথটা ব্যবহৃত হয়। মাইল খানেক অগ্রসর হওয়ার পর হেমন্ত বললে, সতীশবাবু, আর বোধহয় এভাবে এগোনো নিরাপদ নয়। আপনারা এখানেই অপেক্ষা করুন। আমি বরং
ওই বড় বটগাছটায় চড়ে চারিদিকটা একবার ভালো করে দেখে নি। সে গাছের তলায় গিয়ে নিজের জুতো খুলে ফেলল, তারপর গাছের ওপরে উঠতে লাগলো। তখন সূর্য পশ্চিম আকাশের দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছায়া ঘন হয়ে উঠেছে। বেশ কাছ থেকেই শুনলুম কে যেন কাকে চেঁচিয়ে ডাকছে। একবার যেন একটা গাভীর গম্ভীর হাম্বার অব শোনা গেল। খানিক পরে হেমন্ত গাছ থেকে নেমে এলো। কি দেখলে হেমন্ত? হ্যাঁ, ওই যা দেখবার সব। একটা লম্বা একতলা বাড়ি, ঘর আছে বোধহয় খান 5-6, জনা তিনেক লোকও দেখলুম, বেশ লম্বা চওড়া। আর ওই কারুর চেহারাই বাঙালি কুমোরের গড়া কার্তিকের মতো নয়। বাড়ির ভেতরে নিশ্চয়ই আরও লোক আছে। বাড়িখানা এখান থেকে কত দূরে? এই তো খুব কাছে। তাহলে অতঃপর কি কর্তব্য আমাদের? কিছুক্ষণ গেল, কিন্তু হেমন্তর সাড়া পাওয়া গেল না। সে নীরবে একবার বটগাছের চারিপাশ ঘুরে এলো, এবার বনের পথের দিকে তাকিয়ে দেখল, তারপর চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। সে এমন গম্ভীর ভাব ধারণ করেছে যে আমরা কেউ তাকে ডাকতেও ভরসা করলুম না। মিনিট 5-6 এইভাবেই কাটল। তারপর হেমন্ত হঠাৎ হাসি মুখে যেন নিজের মনেই বললে, ঠিক ঠিক হয়েছে। কি হয়েছে কি হেমন্ত বাবু? এতক্ষণ কি ভাবছিলেন? আক্রমণের প্ল্যান। প্ল্যান? হ্যাঁ, আরে আমি তো ভেবে দেখছিলুম কোনো উপায়ে রক্তপাত না করেই যদি কাজটা হাসিল করা যায়। তবে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন? অসম্ভব কি? এটা তো আর ওই মুনি ঋষিদের তপবন নয়, মানুষ বাঘের বাসা। তা ভেবে কি স্থির করলেন? দেখুন, 8 জন মিলিটারি পুলিশ বন্দুক নিয়ে এই বটগাছটার আড়ালে এমনভাবে লুকিয়ে থাকুক যেন ওই পথ থেকে ওদের কাউকে কেউ দেখতে না পায়। তারপর আমরা বাকি 6 জনে মিলে এই বাড়ির কাজটায় এগিয়ে যাব। তারপর রবিন আর আপনাকে নিয়ে আমি একটু তফাতে গিয়ে কোনো ঝোপের মধ্যে লুকিয়ে পড়ব। তারপর আমাদের বাকি 3 জন ওই আসামিদের বাড়ির কাছে গিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করবে। আর ঠিক তখনই ওদের মধ্যে পড়ে যাবে বিষম সাড়া। আমাদের 3 জন লোক তারপর ধীরে ধীরে পায়ে পায়ে পিছিয়ে পালাবার ভাবভঙ্গি প্রকাশ করবে। আর ঠিক তখনই আসামিরা সদল বলে তাড়া করে এলেই আমাদের লোকেরা দ্রুত পদে সত্যই পলায়ন করবে বনের মধ্যে। ওরাও তখন নিশ্চয়ই তাদের পিছনে পিছনে ছুটবে। শত্রু সংখ্যা মোটে 3 জন দেখে ওরা কিন্তু ভয় পাবে না। তারপর আমাদের 3 জন লোক এই বটগাছটা পেরিয়ে অল্প কিছু দূর অগ্রসর হয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে সুমুখ ফিরে বার করবে তাদের রিভলভার, এবং তাদের মধ্যেই একজন বাজাবে হুইসল। সংকেত শুনেই সেই মুহূর্তে 8 জন মিলিটারি পুলিশ বটগাছের আড়াল থেকে বেরিয়ে দাঁড়াবে শত্রুদের পিছন দিকে। তার মানে সামনে 3টে রিভলভার আর পিছনে 8টা বন্দুক। এই দেখেও তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে 2-1বার বন্দুক রিভলভার ছুড়লেই তাদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিতে দেরি লাগবে না। কি সতীশবাবু, প্ল্যানটা কি আপনার পছন্দ হলো? সতীশবাবু উচ্ছ্বসিত স্বরে বললেন, পছন্দ হচ্ছে না আমার? এক্ষেত্রে এর চেয়ে নিরাপদ প্ল্যান কল্পনাও করা যায় না। এত তাড়াতাড়ি কি করে যে আপনি ফোন দিয়ে আবিষ্কার করেন আমি তো মনে বুঝতেই পারি না। ধন্যী মানুষ আপনি মশাই, জিনিয়াস। আর আমরা ঝোপের ভেতরে লুকিয়ে বসে বসে কি করব হেমন্ত? তোমার গল্প শুনবো নাকি ওই মশাদের ঐক্যতান শুনবো? না, ও দুটোর একটাও নয়। শত্রুরা যেই আমাদের লোককে পিছনে তাড়া করে বনের ভেতর ঢুকবে, আমরাও অমনি ঝোপ থেকে বেরিয়ে ঢুকে পড়ব ওদের বাড়ির অন্দরে। যদি ওদের দলের 2-3 জন লোক তখনও সেখানে থেকে থাকে তাহলে আমাদের 3টে রিভলভারের সামনে আশা করি ওরা পোষ না মেরে পারবে না। তারপর আমরা খুঁজে দেখব
কোথায় বন্দি হয়ে আছে কলকাতার সেই হারিয়ে যাওয়া 3টি ছেলে। কিন্তু ওদের দলকে বনের ভেতরে গ্রেপ্তার করার পরেও তো বন্দীদেরকে উদ্ধার করা যেতে পারে। না রবিন, সাবধানের মান নেই। ধরো শত্রুদের সবাই হয়তো বাড়ি থেকে বেরিয়ে পড়বে না, গোলমাল দেখে ভয় পেয়ে তারা যদি বন্দীদের নিয়ে বনের ভেতর কোনো গুপ্তস্থানে পালিয়ে যায়, তখন আমরা কি করব? বাহ হেমন্ত, এইটুকু সময়ের মধ্যে তুমি সব দিক ভেবে নিয়েছো। ভাবতে হয় ভাই, ভাবতে হয়। মস্তিষ্ককে যে যথাসময়ে কাজে লাগাতে না পারে তাকেই কিন্তু পড়তে হয় পদে পদে বিপদে। নাও, আর কোনো কথা নয়, সবাই এবার প্রস্তুত হও। আমরা তিনজনে একটা ঝোপ বেছে নিয়ে তার ভেতরে বসলুম। দেখতে পেলুম সামনেই সাদা কলি করা একখানা একতলা বাড়ি। দেখলেই বোঝা যায় বাড়িখানা নতুন। বাড়ির সদর দরজার চৌকাঠের ওপরে একজন হৃষ্টপুষ্ট লোক বসে হুঁকো টানছে। তার একটু তফাতেই আর একটা লোক একটা গাভীর দুগ্ধ দহন করছে। বাড়ির সামনে একটুখানি চাতালের মতো জায়গা, সেখানে 4 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে কি যেন কথাবার্তা কইছে। হেমন্ত তো তার মানে ঠিকই বলেছে, এদের কারুর চেহারায় কার্তিকের মতো নয়, বরং স্মরণ করিয়ে দেয় দুর্গা প্রতিমার মহিষাসুরকে। তাদের জনাতিনেককে মনে হলো অবাঙালি। অনতিবিলম্বেই আমাদের 3 জন লোক বনের ভিতর থেকে আত্মপ্রকাশ করলে। দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের চেষ্টাও করতে হলো না। তারা বাইরে আসবা মাত্রই সদর দরজার লোকটা সবিস্ময় হুঁকোটা পাশে রেখে দিয়ে উঠে দাঁড়িয়ে হেঁড়ে গলায় হাঁকলে, আমাদের লোকেরা দাঁড়িয়ে পড়ল চমকে ও থমকে। শত্রুদের অন্যান্য লোকেরাও সচকিত দৃষ্টিতে এক মুহূর্ত এমনভাবে তাকিয়ে রইল যেন আগন্তুকরা আকাশ থেকে এসে পড়া মানুষ। আমাদের লোকেরা জড়সড় হয়ে পিছোতে লাগলো পায়ে পায়ে। তারপরেই উঠল মহা হইচই। বাড়ির ভেতর থেকে আরও 4-5 জন লোক ছুটে এলো। তাদের মধ্যে একজনের চেহারা আবার একেবারে যমদূতের মতো, যেমন ঠ্যাঙা তেমনি চওড়া। আমাদের লোকেরা যেন প্রাণ ভয়েই বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। চাতালের ওপরে কতকগুলো ছোট বড় কাটা বাঁশ পড়েছিল। শত্রুরা পটাপট সেই বাঁশগুলো তুলে নিয়ে মার মূর্তি হয়ে গর্জন করতে করতে ছুটে গিয়ে ঢুকলো বনের ভেতরে। হেমন্ত এইবার হাসি মুখে বললে, বাহ, এই তো বিনা রিহার্সালে আমাদের লোকেরা প্রথম শ্রেণীর অভিনয় করেছে। এখন ওরা শেষ রক্ষাটা করতে পারলেই হয়। কোনো ভয় নেই হেমন্ত বাবু, যাদের সঙ্গে এনেছি তারা সব হচ্ছে বহু যুদ্ধের বীর। বলছিলাম কি, এইবারে কি আমরাও বেরিয়ে পড়ব? না, আরও মিনিট 2 অপেক্ষা করা যাক। মিনিট 2 কাটল। হেমন্ত বললে, আসুন, সৈন্যহীন রণক্ষেত্রে এইবার আমাদের বীরত্ব দেখাবার পালা। এত গোলমালেও বাড়ি থেকে যখন কেউ বেরোলো না, তখন নিশ্চয়ই পথ সাফ। তবুও রিভলভারগুলো প্রত্যেকে হাতে রাখুন। সামনের জমিটা পার হলুম। গাভীটা অবাক হয়ে আমাদের পানে তাকিয়ে আছে। বোধহয় আমাদের মতন ভদ্র চেহারা এ অঞ্চলে সে আর আগে কখনো দেখেনি। বাড়ির ভিতরে জনপ্রাণীর সাড়া নেই। 5খানা ঘর, সব ঘরের দরজা খোলা। প্রত্যেক ঘরেই আমরা ঢুকলুম, কিন্তু কেউ কোথাও নেই। হেমন্ত বারান্দায় বেরিয়ে এসে প্রচণ্ড চিন্তায় মাথা চুলকোতে চুলকোতে বললে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো। হঠাৎ যেন শোনা গেল শিশুর অস্পষ্ট কান্না। সতীশবাবু চমকে উঠলেন, বললেন, এই দাঁড়ান, ছেলে কাঁদে? হ্যাঁ, কান্নার শব্দ।
ছেলে কাঁদে কোথায়? আমি দৌড়ে দালানের এক কোণে গিয়ে দেখলুম মেঝের উপরে রয়েছে একটা মস্ত চৌকোনা সমতল লোহার দরজা। হাঁটু গেড়ে বসে হেঁট হয়ে দরজায় কান পাতলুম আমি। এইখানে 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 এই যে, হ্যাঁ, এরই তলা থেকে কান্নার আওয়াজ আসছে। দরজার উপর আঘাত করে বুঝলুম খুব পুরু লোহার পাত পিটে এই দরজা তৈরি। প্রকাণ্ড কড়ায় প্রকাণ্ড কুলুপ লাগানো। আমি হতাশ স্বরে বললুম, না, এই কুলুপ ভাঙা অসম্ভব। এইবারে ভিতর থেকে কান্না জাগলো একাধিক শিশুর কণ্ঠে। সকাতরে কাঁদছে সকলে। বাঁচাও, বাঁচাও, ও মা, ও বাবা। সতীশবাবু দুই কানে হাত চাপা দিয়ে বললেন, দিন রাত এই কান্না শুনতে শুনতে এরা এখানে বাস করছে। কি পাষণ্ড! হেমন্ত এইবার দরজার উপরে সজোরে ৮-১০ বার পদাঘাত করলে দরজাটা ঝনঝন করে বেজে উঠল। আমি বললুম, আরে দেখো, আরে বৃথা চেষ্টা হেমন্ত, বৃথা চেষ্টা। ওই গুন্ডাগুলো ধরা পড়লে তবেই চাবি দিয়ে এই দরজার তালা খোলা যাবে, নচেত নয়। এখনো তো বনের ভেতর কোনো সারা শব্দ পাচ্ছি না। যদি ওরা পালিয়ে যায় তাহলেও কি আমরা এই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে এই অভাগা শিশুগুলোর কান্না শুনবো? তাছাড়া আর উপায় কি? উপায় আমার এই ব্যাগে। বলেই হেমন্ত মাটির ওপর উপুড় হয়ে বসে পড়ল। হেমন্ত যখনই বাইরে কোনো অ্যাডভেঞ্চারে বেরুতো একটি ব্যাগ তার সঙ্গে সঙ্গে থাকতো সর্বদা। তার মধ্যে যে কত রকম বৈজ্ঞানিক ও রাসায়নিক রহস্যের উপাদান এবং ছোট বড় যন্ত্র সাজানো থাকতো, আমি তাদের হিসেবও জানি না, মর্মও বুঝি না। হেমন্তকে জিজ্ঞাসা করলে বলতো, বুঝলে, এটি হচ্ছে আমার ভ্রাম্যমান ল্যাবরেটরি। বলা বাহুল্য ব্যাগটি আজও তার কাছে আছে। সে সেই ব্যাগটি খুলে বার করে আনলে কাঁচের ছিপি আঁটা দুটি ছোট ছোট শিশি। প্রচণ্ড কৌতূহলী চোখ নিয়ে সতীশবাবু হেঁট হয়ে দেখতে লাগলেন। হেমন্ত অপেক্ষাকৃত বড় শিশিটার ছিপি খুলে লোহার দরজার একটা কড়ার গোড়ায় খানিকটা লালচে রঙের চূর্ণ ঢেলে দিলে। তারপর অন্য শিশিটার ভেতর থেকে আর এক রকমের চূর্ণ নিয়ে একটা চামচের ভিতরে রাখলে। ঠিক সেই সময় বনের ভেতর থেকে শোনা গেল দ্রুম 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 করে পরপর ৩টে বন্দুকের আওয়াজ। হেমন্ত হাসতে হাসতে বললে, তাহলে বনবাসী বন্ধুরা বস মানেনি, তারা কিন্তু সেপাহীদের সঙ্গে লড়াই করছে। বেশ বেশ, কিন্তু যুদ্ধ জিতে ফিরে এলে তারা যে দেখবে তাদের বন্দিশালা শূন্য পড়ে আছে। সতীশবাবু একটু তফাতে সরে যান তো। এই রবিন, হাট যাও। আমরা দূর থেকেই দেখলুম হেমন্ত একটা দেশলাইয়ের কাঠি জেলে চামচের ওই চূর্ণটার ওপর ধরলে চূর্ণটা দপ করে জ্বলে উঠল। তারপর সে চামচের জ্বলন্ত চূর্ণটা লোহার দরজায় ছড়ানো চূর্ণের ওপর ফেলে দিয়েই চোখের নিমেষে লাফ মেরে কিছুটা তফাতে সরে এলো। মুহূর্তের মধ্যেই সেখানে জ্বলে উঠল আগুন। একটা চোখ ধাঁধানো ভীষণ তীব্র অগ্নিশিখা, সঙ্গে সঙ্গে চড়চড় পটপট শব্দ। বিষম বিস্মিত চোখে আমরা সবাই দেখলুম সেই জ্বলন্ত অংশটা যেন ক্রমে ক্রমে লোহার দরজার ভিতরে বসে যাচ্ছে। তারপর হঠাৎ হুড়মুড় করে ঝনাত একটা শব্দ হলো। বুঝলুম দরজাটা খুলে নিচের দিকে ঝুলে পড়েছে। আমি ছুটে গিয়ে দেখলুম লোহার দরজার একটা পাল্লায় যেখানে ছিল ওই কড়াটার গোড়া, সেখানটায় রয়েছে একটা
এত বড় ছেঁদা যে হাতের মুঠো গলে যায় তার ভেতর দিয়ে। সতীশবাবু হতবম্বের মতন বললেন, এটা কি কাণ্ড হেমন্তবাবু? থার্মিট। থার্মিট? ও বাবা, সে আবার কি? জার্মানির এসেন শহরের গোল্ডস্মিথ নামে এক রসায়নবিদ, ওনার আবিষ্কার। আয়রন অক্সাইড আর মেটালিক অ্যালুমিনিয়ামের মিশ্রণে এটা প্রস্তুত। তার উপর যদি ম্যাগনেসিয়াম পাউডার দিয়ে জ্বালিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে এমন এক ভয়ানক আগুনের সৃষ্টি হয়, আর তার তাপ ওঠে 5400 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। থার্মিট যেটুকু জায়গার উপর ছড়ানো থাকে, লোহা বা ইস্পাতের কেবল সেইটুকু অংশই গলিয়ে দেয়। দাঁড়ান 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 দাঁড়ান, যদি লোহার সিন্দুকের ওপরে এই থার্মিট ব্যবহার করা হয়? তারও দুর্দশা হবে এই দরজাটার মতো। হেমন্তবাবু, এরকম বৈজ্ঞানিক বুদ্ধি নিয়ে আপনি যদি চোর হতেন, তাহলে তো কলকাতার একেবারে রক্ষাই থাকতো না। এখন গল্প রাখুন মশাই, বনের মধ্যে কি হচ্ছে কে জানে। আরে আগে বন্দীদের তো উদ্ধার করুন। লোহার দরজার তলায় একটা সিঁড়ি, তারপরেই অন্ধকার। সতীশবাবু কোমল স্বরে ডাকলেন, এই যে, এই যে নিচে কে আছো? খোকা বাবুরা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তোমাদের আর ভয় নেই, আমরা তোমাদের মা বাবার কাছ থেকে এসেছি। সিঁড়ির তলার অন্ধকারের ভেতর থেকে উঁকি মারতে লাগলো তিনখানি শীর্ণ কাতর কচি মুখ, উদ্ভ্রান্ত তাদের চোখের দৃষ্টি। এবার বাইরে বাইরে একটা গোলমাল শোনা গেল। হেমন্ত বললে, সতীশবাবু, খোকাদের ভার আপনার উপর রেখে গেলাম, আমি গোলমালটা কি শুনে আসি। এই এসো রবিন। আমরা বাইরে গিয়ে দেখলুম ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং জমাদার আসছে রিভলভার হাতে আগে আগে। তারপরেই এখানকার দুশ্মন চেহারার গুন্ডাগুলো, তাদের প্রত্যেকের হাতেই হাতকড়া, এবং সব পিছনে বন্দুকধারী 8 জন মিলিটারি পুলিশ। গুনে দেখলুম বন্দিরা সংখ্যায় 10 জন। হেমন্ত আনন্দিত কণ্ঠে বলে উঠল, যাক, বন্দুকের শব্দ শুনে আমার দুশ্চিন্তা হচ্ছিল। এখন বোঝা যাচ্ছে বন্দুক ছোড়া হয়েছে কেবল এদের ভয় দেখাবার জন্যই। বুঝেছ রবিন? বিনা রক্তপাতেই কেল্লা ফতে। চমৎকার। আমি আবার বৈষ্ণবের ছেলে, এই রক্তপাত একদম ভালোবাসি না। কলকাতায় ফিরে এসেছি। ইন্সপেক্টরের সঙ্গে শ্যামলপুরের জমিদার পুত্র ও লৌহ ব্যবসায়ী পতিতপাবন নন্দীর পুত্রকে পাঠিয়ে দেওয়া হলো যথাস্থানে। সতীশবাবু দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে প্রাসাদের সামনে গাড়িতে অপেক্ষা করতে লাগলেন। রঙ্গমঞ্চ প্রস্তুত করবার জন্য হেমন্তের সঙ্গে আমি ঢুকলুম রাজবাড়ির ভিতরে। আজকেই হচ্ছে মাসের 24 তারিখ। হেমন্ত কার্ড পাঠিয়ে দিলে 5 মিনিট যেতে না যেতেই ভৃত্য এসে আমাদের মহারাজ বাহাদুরের ড্রয়িং রুমে নিয়ে গেল। একখানা কৌচের ওপর মহারাজ বাহাদুর 4-5টা কুশনে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে রয়েছেন। তার চোখের কোলে গাঢ় কালির রেখা, মুখ যেন বিষণ্ণতার ছবি। কৌচের পিছনে দাঁড়িয়ে রয়েছেন মিস্টার গাঙ্গুলি। আমাদের দেখে মহারাজা ধীরে ধীরে উঠে বসলেন। তারপর বিরক্ত মুখে বললেন, হেমন্তবাবু, আপনি কি আজ মজা দেখতে এসেছেন? সে কি মহারাজ, আপনার দুঃখ শোক কি আমার পক্ষে কৌতুককর হতে পারে? তাছাড়া আর কি বলবো বলুন? শুনলুম আপনি আমার মামলা ছেড়ে দিয়ে গেছেন হাওয়া খেতে। এ কথা কে আপনাকে বলল? গাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ, গাঙ্গুলি বললে। না, চোরকে 15 লক্ষ টাকা দিয়ে আপনি যুবরাজকে ছাড়িয়ে আনতে বলেছিলেন। আমি কেবল সেই কথাই মহারাজ বাহাদুরকে জানিয়েছিলাম। মহারাজ বললেন, ও কথা বলা আর মামলা ছেড়ে দেওয়া তো একই কথা হলো। নিশ্চয়ই নয়। দীপ্ত চক্ষে মহারাজ বললেন,
আমার সামনে অত বেশি চেঁচিয়ে জোর গলায় কথা বলবেন না হেমন্ত বাবু। আমার পদমর্যাদা ভুলে যাবেন না। পদমর্যাদা? পদসেবা জীবনে কখনো করিনি, কাজেই কারুর পদের মর্যাদা নিয়ে মাথাও ঘামাই না। হেমন্ত হাসতে হাসতে বললে অত্যন্ত সহজভাবে। এরকম স্পষ্ট কথা শুনতে বোধহয় মহারাজ বাহাদুর অভ্যস্ত নন। তিনি বিপুল বিস্ময়ে হেমন্তের মুখের পানে স্থির চোখে তাকিয়ে রইলেন। মিস্টার গাঙ্গুলি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, এই হেমন্তবাবু, এই ওসব বাজে কথা যেতে দিন। এ মহারাজ বাহাদুরের মেজাজ আজ ভালো নয়। ভুলে যাবেন না, আজ হচ্ছে মাসের 24 তারিখ। আমি কিছুই ভুলিনি মিস্টার গাঙ্গুলি। আজ মাসের 24 তারিখ বলেই আমি এখানে এসেছি। মহারাজ একটু ভুরু কুঁচকে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ, মজা দেখতে। আমার যাবে 15 লক্ষ টাকা জলে, আর আপনি দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা। আমি মজা দেখতে আসিনি মহারাজা, মজা দেখাতে এসেছি। এ কথার অর্থ? অর্থ হচ্ছে প্রথমত আপনার 15 লক্ষ টাকা জলে পড়বে না, স্কুলেই থাকবে, অর্থাৎ ব্যাংকে। সে কি? অর্থটা তো আরো জটিল হয়ে উঠল, নয় কি গাঙ্গুলি? ইয়ে মানে আমি তো এর অর্থই খুঁজে পাচ্ছি না। মানে এ হচ্ছে এই অর্থহীন কথা। হেমন্ত হেসে বললে, আচ্ছা আচ্ছা, সতীশবাবু এসেই না হয় এর অর্থ বুঝিয়ে দেবেন। তিনি গাড়িতে বসে আছেন, যান তাকে ডেকে পাঠান। মহারাজ বললেন, যাও তো গাঙ্গুলি, সতীশবাবুকে এখানে নিয়ে এসো। এবার মিস্টার গাঙ্গুলি ঘর থেকে বেরিয়ে গেলেন। হেমন্ত বললে, মহারাজ, মহারাজ, আমি প্রথমে ভেবেছিলুম যে কলকাতার নিজস্ব কোনো ছেলে ধরার দল যুবরাজকে চুরি করেছিল, কারণ আপনারা কলকাতায় আসবার আগেই চুরি গিয়েছিল আরও 2টি ছেলে। কিন্তু তারপরেই আমার ভ্রমটা বুঝতে পারি। এখন জানতে পেরেছি যে প্রধানত পুলিশের চোখে ধুলো নিক্ষেপ করার জন্যই প্রথম ছেলে দুটো চুরি করা হয়েছিল, কিন্তু চোরের আসল উদ্দেশ্য ছিল দুর্জয়গড়ের যুবরাজকেই চুরি করা। মহারাজা ফ্যাল ফ্যাল করে হেমন্তের মুখের পানে তাকিয়ে বললেন, আপনার কোনো কথারই আজ মানে বোঝা যাচ্ছে না। ঠিক সেই সময় ঘরের ভিতরে এসে দাঁড়ালো সতীশবাবুর সঙ্গে দুর্জয়গড়ের যুবরাজ। মহারাজা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না, হাঁ করে তাকিয়ে রইলেন স্তম্ভিত নেত্রে। বাবা, বাবা! এই বলে চেঁচিয়ে উঠে যুবরাজ ছুটে গিয়ে তার পিতার কোলের ওপর ঝাঁপিয়ে পড়ল। ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরে মহারাজা খানিকক্ষণ আচ্ছন্নের মতো রইলেন। তার 2 চোখ ছাপিয়ে ঝরতে লাগলো আনন্দের অশ্রু। তারপর আত্মসম্বরণ করে 2 হাতে ছেলের মুখটা তুলে ধরে তিনি বললেন, খোকন, খোকন, এতদিন তুই কোথায় ছিলি বাচ্চা? হ্যাঁ, কোথায় ছিলি? আমাকে ধরে রেখেছিল বাবা। কে কে ধরে রেখেছিল? তাদের তো চিনি না। কে তোকে ফিরিয়ে এনেছে? ওই ওরা। যুবরাজ পাশ ফিরে আমাদের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। এবার মহারাজা ব্যস্তভাবে দাঁড়িয়ে উঠে বললেন, হ্যাঁ, আপনারা আমার ছেলেকে বাঁচিয়েছেন। আপনারা, আপনাদের এখনই আমি পুরস্কার দেব, কল্পনাতীত পুরস্কার। আমার চেকবুক কই? গাঙ্গুলি, গাঙ্গুলি! সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি তো এখন আসতে পারবেন না মহারাজ, তিনি একটু বিপদে পড়েছেন। বিপদ? গাঙ্গুলি আবার কি বিপদে পড়লো? আর তিনি যেই বাইরে গিয়ে দেখলেন যে গাড়িতে আমার পাশে বসে আছে যুবরাজ, অমনি তিনি হরিণের মতো পালিয়ে যাচ্ছিলেন। তখনই আমার পাহারাওয়ালারা তাকে গিয়ে খপাত করে ধরে ফেললো। এতক্ষণে হাতে তিনি লোহার বালা পরে ফেলেছেন। যা। মহারাজ
ধপাস করে কৌচের ওপর বসে পড়লেন। আমার সব মানে গুলিয়ে যাচ্ছে, সব মানে গুলিয়ে যাচ্ছে। কিছুই গুলোবে না মহারাজ, সবটাই আমি বুঝিয়ে দিচ্ছি। এই মামলাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দৈব গতিকে একটা সাংকেতিক শব্দে লেখা বিজ্ঞাপন দেখে আবিষ্কার করে ফেলেছিলুম যে কলকাতায় কেউ আমেরিকান অপরাধীদের অনুকরণে ছেলে ধরবার জন্য গুন্ডার দল গঠন করেছে। আর সে দলপতি হলেও গুন্ডাদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করে না। অনেক কাজই সে চালায় সাংকেতিক লিপির দ্বারা। সে যে যুবরাজকে কোনো দ্বীপে লুকিয়ে রেখেছে এও টের পেলুম। তার নিজের হাতে লেখা এক পত্র পেয়ে আরও আন্দাজ করলুম যে সে আমেরিকা ফেরত। কারণ সে যে চিঠির কাগজ ব্যবহার করেছে তা ক্যালিফোর্নিয়ায় তৈরি, কলকাতায় পাওয়া যায় না। তারপর রাজবাড়িতে এসে খোঁজ নিয়ে যখন জানলুম যে আপনার সঙ্গে মিস্টার গাঙ্গুলিও আমেরিকায় গিয়েছিল, তখন আমার প্রথম সন্দেহটা আকৃষ্ট হয় তার দিকেই। তারপর একদিন গাঙ্গুলি নিজেই তার মৃত্যুবাণ তুলে দিল আমার হাতে। হ্যাঁ, কোন খেয়ালে জানি না, মহারাজের কাছ থেকে পুরস্কার ঘোষণার বিজ্ঞাপন লেখার ভার পেয়ে সে আমাদের সাহায্য গ্রহণ করে। রবিনের মুখে ভাষা শুনে সে নিজের হাতেই লিখে নিলে, আর তার সেই হাতের লেখা হলো আমাদের হস্তগত। সাংকেতিক লিপির লেখার সঙ্গে তার হাতের লেখা মিলিয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। মহারাজা অভিযোগ ভরা কণ্ঠে বললেন, সব রহস্য জেনেও আপনি তখনই ওই মহাপাপী সাধুর মুখোশ খুলে দেননি? দিইনি। তার কারণ আছে মহারাজ। অসময় গাঙ্গুলিকে গ্রেপ্তার না করবার তিনটি কারণ আছে। প্রথমত, ওইটুকু প্রমাণ আমার পক্ষে যথেষ্ট হলেও আদালতের পক্ষে কিন্তু যথেষ্ট নয়। দ্বিতীয়ত, গুন্ডার দল কিন্তু তখনও ধরা পড়েনি। তৃতীয়ত, দলপতির গ্রেপ্তার হওয়ার খবর পেলে গুন্ডারা হয়তো প্রমাণ নষ্ট করার জন্য যুবরাজকে হত্যাও করতে পারত। ঠিক 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 হেমন্ত বাবু, আপনার কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি আপনি কি পুরস্কার চান বলুন? পুরস্কার? আমি পুরস্কারের লোভে কোনো মামলা হাতে নিই না মহারাজ। ভগবানের দয়ায় আমার কোনো অভাব নেই। আমি কাজ করি কাজের আনন্দেই। না 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 না, পুরস্কার আপনাকে নিতেই হবে। নিতেই হবে? বেশ, ও বিষয় নিয়ে আপনি বরং সতীশবাবুর সঙ্গে কথা বলতে পারেন। এই রবিন, ওটো 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 হে! আরে মহারাজকে প্রণাম করে আমি যে এখন সবেগে পলায়ন করতে চাই। শুনলেন আমাদের আসরে আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায় রচিত মুখ আর মুখোশ অন্তিম পর্ব। রবিনের চরিত্রে ডক্টর মনসিত জানা, হেমন্তের চরিত্রে সৌম্যকান্তি মণ্ডল, সতীশের চরিত্রে সুনয়ন মুখার্জি, মিস্টার গাঙ্গুলি সুব্রত মুখোপাধ্যায়, জলিলের চরিত্রে সৃজন সাহা, রাজার চরিত্রে স্পন্দন ব্যানার্জি, রাজকুমারের চরিত্রে অদ্রুষ ব্যানার্জি এবং অন্যান্য চরিত্রে টিম আসরে গপ্প। স্ক্রিপ্ট করেছেন সৃজন সাহা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং সৃজন সাহা এবং স্পন্দন ব্যানার্জি। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা। সাউন্ড সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। গপ্পটির সমগ্র তত্ত্বাবধান, পরিচালনা এবং পরিকল্পনায় ডক্টর মনসিত জানা। আমাদের আসর আবার বসবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আপনাদের জন্য অপেক্ষা করছে একটি বিশেষ চমক। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।